গ্রামটির নাম ছিল কল্যাণপুর। ছোট্ট গ্রামটি সবসময় শান্তি ও সৌন্দর্যের প্রতীক হিসাবে পরিচিত ছিল। চারপাশে লাল ইটের ঘর, বাঁশঝাড়, পুকুর আর মাঠে ঘাসের হালকা দোলন, সবকিছু যেন এক ছবির মতো। কিন্তু এরই মাঝে লুকিয়েছিল একটি অদ্ভুত ছায়া। কেউ ঠিক জানত না কখন কিভাবে সেই ছায়া গ্রামে ঢুকে পড়েছে। রাতের বেলা বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসত। গ্রামের বৃদ্ধরা বলতেন, যে রাতে চাঁদ কেমন যেন অদ্ভুতভাবে লুকায়, সেই রাতে যেন কেউ গ্রামে না আসে, বিপদ ওখানেই লুকায়। ছোটরা তখন এই কথা শুনে হেসে উঠত। কারও বিশ্বাস ছিল না এমন গল্পে। কিন্তু রাতের অন্ধকার যখন ধীরে ধীরে ঘরগুলো ঢেকে দিত, হঠাৎ হাঁটুতে কাঁপুনি চলে আসত। মেহেদি নামে এক কিশোর ছিল, বয়স মাত্র ১৩। সে গ্রামের শেষ প্রান্তে থাকত তার পরিবারের সঙ্গে। মেহেদির বাবা কৃষক, মা বাড়ির সমস্ত কাজ সামলাতেন। ছোট বোন রিমি ছিল ১৭। মিষ্টি হাসি আর কৌতূহল তার চোখে। মেহেদি প্রায়ই রাত্রে পুকুরের ধারে বসে নক্ষত্রগুলো দেখতে যেত। কিন্তু আজ রাতে সে এক অদ্ভুত অনুভূতি পেল। পুকুরের ধারে পৌঁছে সে দেখল পানি শান্ত নয়, কুয়াশার ভেতর কিছু কিছু ছায়া নাচছে। প্রথমে সে ভেবেছিল হাওয়া বা পাতা, কিন্তু যখন সে আরও কাছাকাছি গেল, কিছু একটা নিশ্চিত তার চোখে ধরা দিল। ছায়াগুলো যেন মানুষের মতোই। হঠাৎ এক ঝলক আর ছায়াগুলো উড়ে গেল। মেহেদি হকচকিয়ে দাঁড়াল। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকধুক করছিল। শুধু আমি কি দেখি না, সে কাঁপতে কাঁপতে ভাবল। ওই রাতে মেহেদির বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটল। বাবা ঘুমিয়েছিলেন, মা রান্নাঘরে। হঠাৎ ঘরের দরজা নিজেই খোলার শব্দ হল। মেহেদি শিউরে উঠল। সে দেখতে পেল তার ছোট বোন রিমি ঘরের মধ্যে নেই। রিমি! মেহেদি কাঁপতে কাঁপতে ডাকল। কোনো উত্তর আসল না। বাতাসের সঙ্গে একটি নরম হাহাকার ভেসে এলো। মেহেদি দৌড়ে বাইরে এলো, চিৎকার করতে করতে। আকাশ অন্ধকার, বাতাস চেপে ধরছে মুখ। পুকুরের ধারে হঠাৎ রিমির চিৎকার শুনতে পেল। যখন সে পৌঁছাল, দেখল রিমি অচেতনভাবে পড়ে আছে। পাশেই ছায়া, একটি অতি অদ্ভুত ছায়া, মানব আকৃতির, কিন্তু চোখ নেই, মুখ নেই। মেহেদি চিৎকার করতে করতে দৌড়াল। বাড়িতে ফিরে এসে বাবা মাকে ডাকল। কিন্তু সেই রাতে আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটল। গ্রামের এক বৃদ্ধ, রতন দাদা, যিনি সবসময় গ্রামের ইতিহাস জানতেন, হঠাৎ চিৎকার করে উঠলেন, আত্মা এসেছে, সে প্রতিশোধ চাইছে। গ্রামের লোকজন প্রথমে হেসে দিল, তবে রাত যত গিয়ে গভীর হল, তারা ধীরে ধীরে বুঝতে পারল এই ঘটনা কোনো স্বাভাবিক নয়। ছায়া যেন তাদের বাড়ির চারপাশে ভেসে বেড়াচ্ছে। কেউ বাইরে গিয়েও সঠিকভাবে কিছু দেখার সাহস পেল না। পরের কয়েকদিনে মেহেদির পরিবার লক্ষ্য করল, গ্রামে অদ্ভুতভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে। পশুর মৃত্যু, ফসল নষ্ট এবং এমনকি গ্রামের মানুষদের আচরণও অদ্ভুত। কেউ যেন নিজের ছায়া দেখেই ভয় পায়। মেহেদি এক রাত চুপচাপ পুকুরের ধারে গেল। সে চেয়েছিল দেখার জন্য যে সত্যি ছায়া আছে কিনা। হঠাৎ পুকুরের পানিতে তার নিজের প্রতিফলন দেখল। কিন্তু প্রতিফলনের মধ্যে রিমির মুখ ভেসে উঠল, কান্না করছে। আরেকটি অদ্ভুত ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছায়া বলল, কেবল শব্দ নয়, মনে ধলে যাওয়া একটা অনুভূতি, আমি প্রতিশোধ নেব। যারা অন্যায় করেছে তাদের কেউ বাঁচবে না। মেহেদি তখন বুঝতে পারল, এ কোনো স্বপ্ন নয়, এ এক চূড়ান্ত, মৃত্যুর মতো প্রতিশোধ। গ্রাম কল্যাণপুরের শান্তি সেই রাতেই ভেঙে পড়ল। মেহেদির চোখে স্বপ্নের মতো দেখা ছায়া তার পরিবারের জীবনে এক অদ্ভুত অন্ধকার ফেলে দিল। পুকুরের ধারে যা দেখেছিল তা শুধু ভয়ঙ্কর নয়, এক প্রকার শাপময়ও। রাতটা ঠান্ডা এবং গভীর ছিল। মেহেদি তার বোন রিমিকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু যত চেষ্টা করল, রিমি যেন ঘুমিয়ে নেই, মৃতদেহের মতো নিস্তব্ধ। তার বাবা, যিনি ঘুমেছিলেন, হঠাৎ করেই বিছানা থেকে নেমে এলেন, কিন্তু তার চোখে কিছু অদ্ভুত দাগ দেখা গেল, এক ধরনের আতঙ্ক এবং বিভ্রান্তি। হঠাৎ ঘরের চারপাশে বাতাসের আওয়াজ বেড়ে গেল, জানালার কাঁচ ভেঙে গেল, বাতাসে অদ্ভুত ঘূর্ণি তৈরি হল।
মেহেদি চেষ্টা করল দরজা বন্ধ করতে, কিন্তু দরজা যেন অচেনা শক্তির হাতে ধরা পড়ল। ঘরের মধ্যে অন্ধকার ছড়িয়ে গেল। একটি ছায়া আগের চেয়ে আরও বিশাল ঘরে প্রবেশ করল। তার আকার মানব সদৃশ, কিন্তু মুখ নেই, শুধু দুই অন্ধকার দাগ চোখের মতো ঝলমল করছিল। মেহেদি চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বরও আটকে গেল। পরিবারের সবাই একে অপরের দিকে তাকাল, কিন্তু ছায়া কোনো শব্দ ছাড়াই তাদের দিকে এগোতে লাগল। প্রথমে বাবা, তারপর মা, তারপর ছোট রিমি। তাদের চারপাশে অদ্ভুত দমকা বাতাস ঘুরতে লাগল। হঠাৎ একের পর এক জিনিসপত্র লাফিয়ে পড়ল এবং ঘরের সমস্ত আলো নিভে গেল। মেহেদি কিছু করতে চাইল, কিন্তু পায়ে শক্তি ছিল না। ছাড়া শুধু তাকিয়েছিল, যেন মৃত্যুর শাসন জারি করছে। পরের মুহূর্তে বাড়ির দরজা বাইরে থেকেই বন্ধ হয়ে গেল। গ্রামের কেউ সাহায্য করতে পারল না। ছায়া মৃদু হলেও ভয়ঙ্কর শব্দ করতে লাগল, এক ধরনের হাহাকার যা কানে প্রবেশ করলেই মনে হল মন কেঁপে উঠল। মেয়ের ছোট কণ্ঠে চিৎকার, বাঁচাও, কিন্তু কেউ শুনতে পায়নি। ঘটনা ঘটে যাওয়ার পরে গ্রামের মানুষ সকালে দেখল মেহেদির পরিবার নিখোঁজ। ঘর সযত্নে স্থির, কিন্তু চারপাশে অদ্ভুত দাগ, ছায়ার চিহ্ন যা কোনো মানুষের হতে পারে না। পুকুরের ধারে মেহেদি একা বসে আছে, চোখে ভয়, মনে শূন্যতা। গ্রামের বৃদ্ধ রতন দাদা বললেন, এবার আত্মা শাস্তি নিতে শুরু করেছে। যারা অন্যায় করেছে তাদেরকে ছাড়বে না, প্রতিশোধ শুরু হয়ে গেছে। মেহেদি বুঝতে পারল এ এক নতুন পৃথিবী, যেখানে জীবিত এবং মৃতের মধ্যে সীমারেখা ভেঙে গেছে। সে জানত যদি সে বাঁচতে চায় তাহলে তার একমাত্র পথ হল ছায়ার রহস্য বোঝা। পরবর্তী কয়েকদিনে গ্রামে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। পশু পালিয়ে যায়, ফসল নষ্ট হয়, রাতের অন্ধকারে কেউ নিরাপদ থাকে না। গ্রামের মানুষ ক্রমে ভয় পেতে শুরু করে। কেউ কাহিনী শুনলেই কাঁপতে থাকে। মেহেদি একরাত পুকুরের ধারে গিয়ে চুপচাপ বসে থাকল। সে ভাবল তার পরিবারের ক্ষতি যেন বৃথা না যায়। আমি এমনভাবে এই প্রতিশোধকে থামাবো, না হলে গ্রামই ধ্বংস হয়ে যাবে, সে মনে মনে বলল। ছায়া আবার তার চোখের সামনে ভেসে উঠল, এবার আরও স্পষ্ট, মানুষের মতো, কিন্তু মৃত্যু ছাপা। মেহেদি বুঝল প্রতিশোধ কোনো অল্পকালীন শাস্তি নয়, এটি এক চিরন্তন আধ্যাত্মিক শৃঙ্খল। মেহেদি তখন পুরোপুরি একাকী। গ্রামে প্রতিটি ঘর যেন অচেনা হয়ে উঠেছে। পুকুরের ধারে বসে সে রাতের অন্ধকারে ভাবছিল কেন তার পরিবার এত অপ্রত্যাশিতভাবে ধ্বংস হল। হঠাৎ বাতাসের সঙ্গে অদ্ভুত ঠান্ডা লাগল। পাতা, ধুলোর কণিকা, সব কিছু যেন থমকে গেল। সেই মুহূর্তে মেহেদি দেখল পুকুরের পানিতে ছায়া নাচছে। প্রথমে মনে হলো এটি কেবল তার কল্পনা, কিন্তু যখন ছায়াগুলো ভাসতে ভাসতে আকার নিল সে চমকে উঠল। ছায়াগুলো মানুষের আকৃতি নিল। তার পরিবারের মুখাবয়ব স্পষ্ট, বাবা, মা, ছোট বোন রিমি, সবাই। মেহেদি কাঁপতে কাঁপতে ডাকল, তুমি তুমি কি সত্যিই? ছায়াগুলো কোনো শব্দ ছাড়ল না, শুধু চোখে অদ্ভুত রোষ উঠল। মেহেদি বুঝতে পারল এটি কোনো স্বপ্ন নয়, তার পরিবার জীবিত, কিন্তু মৃত। পরিবারের আত্মা ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে শুরু করল। হঠাৎ একটি শক্ত অনুভূতি তার মনের মধ্যে ঢুকল, ভয় এবং আঘাতের মিশ্রণ। ছায়াগুলো যেন বলছে, আমরা ফিরে এসেছি, যারা আমাদের হত্যা করেছে তাদের শাস্তি আমরা নেব, কেউ বাঁচবে না। মেহেদি হকচকিয়ে দাঁড়াল। সে বুঝল প্রতিশোধের চক্র শুরু হয়ে গেছে। তার পরিবারই সেই প্রতিশোধের বাহন। পরের কয়েক রাতে মেহেদি লক্ষ্য করল গ্রামে অদ্ভুত ঘটনা ক্রমশ বাড়ছে। যারা অন্যায় করেছে তাদের ঘর অচেনাভাবে অন্ধকারে ঢেকে যায়, কেউ ঘুমাতে পারে না। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া যেন তাদের ওপর নজর রাখছে। মেহেদি একরাত সাহস করে গ্রামের প্রাচীন পাঠশালার দিকে গেল। বৃদ্ধ রতন দাদা বলেছিলেন, ছায়া যেখানে জন্মেছে সেই স্থানকে চিনতে পারলেই তার শক্তি বোঝা যাবে। পাঠশালার ভেতরে ঢুকেই সে অনুভব করল পুরানো বইয়ের মধ্যে অদ্ভুত কুয়াশা ঘেঁষে উঠছে। হঠাৎ বাতাসে সেই আত্মাদের কণ্ঠ ভেসে এলো, প্রতিশোধে দেরি হলে গ্রাম ধ্বংস হবে, তুমি যদি বাঁচতে চাও আমাদের পাশে থাকতে হবে। মেহেদি বুঝল আত্মারা তাকে শুধুমাত্র দেখাতে চাইছে না, বরং তাকে অংশীদার করতে চাইছে।
তারা তাদের হত্যাকারীদের শাস্তি দিতে চায় এবং মেহেদী সেই যাত্রায় একমাত্র জীবিত সাক্ষী। পরবর্তী কয়েকদিনে মেহেদী নিজের চোখে দেখল আত্মাদের ছায়া তাদের শিকারদের চারপাশে ঘুরতে থাকে। কেউ তাদের ভুল ধরতে পারল না। অদ্ভুত ঘটনা, হঠাৎ অদ্ভুত আঘাত, সবই সেই আত্মাদের হাত ধরে। মেহেদী এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। সে জানে যদি এই ছায়াদের শক্তি বাড়তে থাকে তাহলে গ্রাম সম্পূর্ণ ধ্বংস হবে, কিন্তু যদি সে প্রতিবাদ করে আত্মাদের প্রতিশোধ থেমে যাবে না। এক রাত পুকুরের ধারে বসে মেহেদী মনে মনে বলল, আমি যদি সাহায্য করি আমাদের প্রতিশোধ কি শেষ হবে নাকি আরও ভয়ঙ্কর শাস্তি আসবে? ছায়াগুলো ধীরে ধীরে তার চারপাশে ঘুরল। হঠাৎ বাতাসে তাদের কণ্ঠ ভেসে এলো, প্রথম শিকার শীঘ্রই আসছে, প্রস্তুত হও। মেহেদী জানল প্রতিশোধের চক্র শুরু হয়ে গেছে। এই রাত থেকে তার জীবন আর আগের মতো থাকবে না। কল্যাণপুর গ্রাম তার শান্তির পর্দার আড়ালে বহু বছরের গোপন রহস্য লুকিয়ে রেখেছিল। মেহেদী যখন গ্রামের বাড়ি ঘুরছিল সে লক্ষ্য করল প্রতিটি বাড়ির দেয়ালে অদ্ভুত দাগ, কিছু ঘরে অস্বাভাবিক শীতলতা, এমনকি কিছু স্থান যেন ভয়ঙ্কর নীরবতা ধারণ করেছে। বৃদ্ধ রতন দাদা একদিন মেহেদীর পাশে বসে বললেন, এই গ্রামে যারা আজকের মতো শক্তিশালী তারা বহু বছর ধরে অন্যায় করেছে। তারা নিপীড়ন করেছে, হত্যা করেছে এবং কারো দিকে নজর রাখেনি। তাদের কাজের শাস্তি আজই আসছে। মেহেদী প্রশ্ন করল, দাদা, তারা কারা? আমাদের পরিবার কি কেন হত্যা করল? রতন দাদা নীরবতা ভেঙে বললেন, প্রায় ৩৫ বছর আগে এই গ্রামে একটি সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। গ্রামের ধনী লোকেরা তাদের স্বার্থে অসহায় মানুষকে ধাক্কা দিয়ে হত্যা করেছে। তোমার পরিবার তাদের বিরোধের জন্য প্রতিবাদ করেছিল। সেই সময় তাদের হত্যা করার চেষ্টার অংশীদার ছিলেন কিছু অভিজাত পরিবার। সেই নীচ ও অন্যায় আজও ধরে আছে, কিন্তু আত্মারা ফিরে এসেছে, তাদের প্রতিশোধ নির্দিষ্ট লক্ষ্য নিয়েই। মেহেদী অনুভব করল প্রতিশোধ শুধুই তার পরিবারের জন্য নয়, এটি গ্রামের পুরনো অন্যায়ের বিরুদ্ধে। আত্মারা শুধু হত্যাকারীদের শাস্তি দেবে না, যারা তাদের সহায়ক ছিল তারাও শাস্তি পাবে। পরবর্তী রাতগুলোতে মেহেদী গ্রামে হঠাৎ অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। যারা অতীতে অন্যায় করেছিল তাদের আচরণ আজ অদ্ভুতভাবে বদলে যাচ্ছিল। কেউ ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছিল না, কেউ রাতের অন্ধকারে কাঁপছিল। এক রাতে মেহেদী পুকুরের ধারে বসে লক্ষ্য করল ছায়াগুলো শুধু মানুষের আকার নয়, তাদের পূর্ব ইতিহাসও ফুটে উঠছে। সে দেখল এক বৃদ্ধ লোকের চারপাশে হঠাৎ অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল এবং পুরনো অপরাধগুলো স্বয়ংক্রিয়ভাবে ভেসে উঠল। মহিলাকে চাপানো, জমি জোরপূর্বক দখল, অকারণ হত্যাকাণ্ড। মেহেদী বুঝল আত্মাদের প্রতিশোধ শুধুমাত্র শারীরিক নয়, বরং মনের ভয় এবং অপরাধী চেতনা শোধ করানো। গ্রামের কিছু লোক চুপচাপ পালিয়ে যাচ্ছিল, কেউ কেউ রাতে ঘরে আটকে থাকছিল, কিন্তু আত্মাদের শক্তি বৃদ্ধি পাচ্ছিল। প্রতিটি আঘাত, প্রতিটি ভয়ঙ্কর দৃশ্য তাদের অপরাধের প্রতিফলন। রতন দাদা মেহেদীকে জানালেন, তুমি যদি সাহায্য করতে চাও তবে প্রথম শিকারদের নাম জানতে হবে, তারপরে প্রতিশোধ কার্যকর হবে। মেহেদী হঠাৎ বুঝল প্রতিশোধ শুধু তার পরিবারের জন্য নয়, গ্রামের সকল পুরনো অন্যায়ের শাস্তি। তার মন অদ্ভুতভাবে শক্ত হয়ে গেল। সে জানল এই যাত্রা সহজ নয়, কিন্তু বাধ্য। গ্রামের রাতগুলো এখন ভয়ঙ্কর রূপ নিল। আগের মতো শান্তি নেই। সবাই বুঝতে পারল এই রহস্যের পিছনে মৃত্যু ও প্রতিশোধ লুকিয়ে আছে। এভাবে মেহেদী ধীরে ধীরে আত্মাদের শক্তি, গ্রামের ইতিহাস এবং তাদের শিকারদের পরিচয় জানতে লাগল। এই অধ্যায় শেষে সে দৃঢ় প্রতিজ্ঞ হল, প্রতিশোধের চক্র শেষ না হওয়া পর্যন্ত সে ছায়াদের পাশে থাকবে। গ্রামের অন্ধকার রাতে প্রথম শিকার, বৃদ্ধ কৃষক হরিপদ, তার ঘরে নিঃসঙ্গ। অতীতে সে মেহেদীর পরিবারকে নিপীড়ন করেছিল। রাতের নীরবতা যেন তার প্রতিটি পদক্ষেপকে শোনাচ্ছিল। হঠাৎ হাওয়ার সঙ্গে এক অদ্ভুত ঠান্ডা বাতাস ঘর ভরে গেল। হরিপদ আতঙ্কে ঘুম থেকে জেগে দাঁড়াল, কিন্তু ঘর শুধু খালি মনে হচ্ছিল। জানালার পাশে একটি অন্ধকার ছায়া নাচতে শুরু করল। ছায়ার আকার মানুষের মতো, কিন্তু চোখ নেই,
কেবল অন্ধকার চোখের মতো দাগ। হরিপদ চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বর আটকে গেল। ছায়া তার দিকে এগোতে লাগল। হঠাৎ তার চোখের সামনে অতীতের সব অন্যায় ভেসে উঠল। মেহেদীর বাবার ওপর হামলা, মায়ের নির্যাতন, ছোট বোনের কান্না। প্রতিটি মুহূর্ত যেন জীবন্ত হয়ে উঠল। ছায়ার কাছে তার শ্বাসরোধ, ভয় এবং অপরাধ চেতনা মিলিত হল। হরিপদ বুঝল তার অতীতের অন্যায় আর গোপন রাখা যাবে না। পুকুরের ধারে মেহেদী চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। আত্মারা তার কাছে আসল এবং তাদের শক্তি হরিপদের ওপর কার্যকর হতে লাগল। হরিপদের চোখে অদ্ভুত রূপ দেখানো হল, মৃত্যু, শাস্তি, ভয়। পরের কয়েক মিনিটে হরিপদ কেঁপে উঠল, তার শ্বাসরোধ বাড়ল এবং হঠাৎ ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার মন আর আগের মতো ছিল না। সে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে পালাল। গ্রামে আরও একের পর এক ঘটনা ঘটতে লাগল। যারা অতীতে অন্যায় করেছে তারা অদ্ভুতভাবে আতঙ্কিত হতে লাগল। কিছু বাড়ি ভূতের মতো নীরব, কেউ রাতে ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছিল না। মেহেদী বুঝল প্রতিশোধের চক্র সত্যিই শুরু হয়ে গেছে, এবং তার পরিবারের আত্মারা কেবল শারীরিক আঘাত নয়, মানসিক এবং আধ্যাত্মিক শাস্তিও দিচ্ছে। এই রাতের পর মেহেদী আরও দৃঢ় প্রতিজ্ঞ হল, যতদূর প্রতিশোধের যাত্রা হবে সে আত্মাদের পাশে থাকবে। তার জীবনের প্রায় প্রতিটি রাত এখন ভয় এবং অন্ধকারে আবদ্ধ। কল্যাণপুর গ্রামের রাতগুলো যেন মৃত্যুর মতো স্থির হয়ে গেছে। প্রতিটি বাড়ির জানালা, প্রতিটি রাস্তাঘাট সবই অদ্ভুত নীরবতা ধারণ করছে। গ্রামের মানুষ রাতে ঘর থেকে বের হতে পারছে না। কেউ সাহস করে বাইরে গেলে বাতাসে অদ্ভুত শীতলতা, হঠাৎ অন্ধকার ছায়া, এমনকি অজানা কণ্ঠস্বর সবই তাদের মনকে কাঁপিয়ে দেয়। মেহেদী বুঝতে পারল, প্রতিশোধের চক্র শুধু শুরু হয়নি, এটি গ্রামটাকে গ্রাস করেছে। আত্মাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেহেদী এখন শুধুমাত্র দেখাশোনা করছে না, সে শিকারদের ওপর নজর রাখছে যেন তাদের ক্ষতি না হয়। কিন্তু আত্মাদের শক্তি সীমাহীন। এক রাত গ্রামের চরম অভিজাত পরিবারগুলোর এক সদস্য, বৃহদায়ী ধনী কৃষক রাজু, ঘরে একা ছিল। হঠাৎ ঘরের বাতাসে অদ্ভুত বাতাস বইতে লাগল। জানালা নিজেরাই খোলার শব্দ করতে লাগল। রাজু আতঙ্কিত হয়ে উঠল। সে জানত তার পরিবারও বহু বছর আগে অন্যায়ে জড়িত ছিল। ছায়া ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগল। চোখে অন্ধকার দাগ, মুখ অদৃশ্য, কিন্তু পুরো শরীরে হাহাকার। রাজু চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বর আটকে গেল। ছায়ার অদ্ভুত শক্তি তার মনে অতীতের সব অপরাধ ফুটিয়ে তুলল। অন্যদিকে মেহেদী পুকুরের ধারে দাঁড়িয়ে লক্ষ্য করল, ছায়াগুলো শুধু শিকারদের শাস্তি দিচ্ছে না, তারা গ্রামের ইতিহাসের চক্রকে পূর্ণ করছে। যারা অন্যায় করেছে তারা আত্মাদের প্রতিশোধের শিকার হচ্ছে। গ্রামের মানুষ ক্রমে ভয় পেতে লাগল। কেউ রাতে ঘরে থাকছে না, কেউ ব্যবসা করতে পারছে না। সমস্ত গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ল। শিশুদের কাঁপুনি, বৃদ্ধদের চিৎকার, যুবকদের আতঙ্ক সবই গ্রামে এক অদ্ভুত সংযোগ তৈরি করল। এক রাত মেহেদী একদল আত্মাদের সঙ্গে কথা বলল। তাদের কণ্ঠ ভেসে এলো, প্রতিটি অন্যায়ের শাস্তি দেব। যারা অপরাধ করেছে তারা আর বাঁচবে না। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শিকারদের শনাক্ত করব। মেহেদী জানল গ্রামে উত্তেজনা এবং সংঘাত এখন এক জটিল চক্রে আবদ্ধ। আত্মাদের শক্তি বাড়ছে, মানুষ ভয় পেয়েছে এবং প্রতিশোধের চক্র পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। গ্রামে এখন কেউ নিরাপদ নয়। প্রতিটি রাতে, প্রতিটি ছায়া এবং প্রতিটি শব্দ সবই মৃত্যুর পূর্বাভাস। মেহেদী বুঝল তার পরিবার এবং আত্মাদের প্রতিশোধ ছাড়া আর কোনো আশা নেই। গ্রামের রাত এখন নিঃশব্দ, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে ভয় অনুভূত হয়। মেহেদী জানত প্রতিশোধের চক্র পূর্ণাঙ্গ রূপ নিতে চলেছে। আত্মাদের শক্তি চূড়ান্ত পর্যায়ে এবং তাদের লক্ষ্য শিকারদের শাস্তি। প্রথম শিকার রাজু, ধনী কৃষক, পুকুরের ধারে এসে দাঁড়াল। তার চোখ কাঁপছে, মন ভয়ঙ্কর আতঙ্কে থমকে গেছে। হঠাৎ বাতাসে অদ্ভুত কুয়াশা ভেসে এলো। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে আত্মাদের ছায়া বের হয়ে এলো।
মেহেদি পাশে দাঁড়িয়ে দেখল আত্মারা শুধু আঘাত করতে চায় না, তারা শিকারদের সামনে অতীতের সব অপরাধ ফুটিয়ে দিচ্ছে। রাজু হরচকিয়ে দেখল তার নিজের চোখের সামনে সে মুহূর্তগুলো পুনরায় চলছে, যখন সে মেহেদির পরিবারের ওপর অন্যায় করেছিল। একটি অদ্ভুত অশরীরী কণ্ঠ বলল, স্মরণ করো, তুমি যে অন্যায় করেছিলে তার প্রতিফলন তোমার সামনে। রাজু চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠরোধ। ছায়া তার চারপাশে ঘুরতে লাগল। প্রতিটি পদক্ষেপে অতীতের অপরাধ যেন জীবন্ত হয়ে উঠল। এবং সেই সময় মেহেদি বুঝল, এটি কেবল শারীরিক আঘাত নয়, মানসিক এবং আত্মাত্মিক শাস্তি। আত্মাদের শক্তি অপরাধীর চেতনায় প্রবেশ করে, তাদের ভয় এবং অপরাধ চেতনাকে তীব্র করে। পরের শিকাররা একে একে মুখোমুখি হল। গ্রামের বৃদ্ধ, মধ্যবয়সী মানুষ, যুবক সকলেই তাদের অতীতের অপরাধের মুখোমুখি। কেউ পালাতে পারল না। প্রত্যেককে আত্মারা তাদের অপরাধ মনে করিয়ে দিচ্ছে। মেহেদি জানল, প্রতিশোধের সত্যিকার অর্থ এখানে প্রকাশ পাচ্ছে। শুধু শারীরিক শাস্তি নয়, মনের ভয়, অপরাধ চেতনা এবং আত্মপীড়ন। এক মুহূর্তে আত্মারা ধীরে ধীরে তাদের উদ্দেশ্য প্রকাশ করল। প্রতিটি অপরাধের প্রতিশোধ, প্রতিটি অন্যায়ের শাস্তি। আমরা ফিরে এসেছি, কেউ বাঁচবে না। মেহেদি তখন বুঝল, প্রতিশোধ চক্র সম্পূর্ণ হয়েছে। শিকাররা মুখোমুখি হয়ে তাদের অপরাধের সামনে নত। কিছু মানুষ কাঁদতে শুরু করল, কিছু অচেতন হয়ে পড়ল। গ্রামটিতে ভয় এবং অন্ধকারের ছায়া চরমে পৌঁছল। মেহেদি মনে মনে বলল, এটাই শেষ নয়, আমাদের সামনে এখনও চূড়ান্ত প্রতিশোধ বাকি। কল্যাণপুর গ্রাম আর গ্রাম নেই, সে এখন এক অভিশপ্ত ভূমি। রাত নামলেই বাতাস ভারী হয়ে আসে, যেন প্রতিটি নিঃশ্বাসে মৃত্যুর গন্ধ। চাঁদ উঠলেও আলো পড়ে না, আলো যেন ছায়ার ভয়ে পালিয়ে যায়। এই রাতটাই শেষ, এ কথা মেহেদি জানত, আত্মারাও জানত। পুকুরের মাঝখানে, যেখানে বহু বছর আগে অন্যায়ের বীজ বোনা হয়েছিল, সেখানে আজ সবাইকে জড়ো হতে বাধ্য করা হয়েছে। অপরাধীরা, তাদের সন্তানরা, গ্রামের বাকি মানুষও। কেউ আসতে চায়নি, কিন্তু পা যেন নিজের ইচ্ছাই হেঁটে এসেছে। চারদিক কুয়াশায় ঢাকা। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল ছায়াগুলো। একটা নয়, দুটো নয়, ডজন খানেক। মেহেদির বাবা, মা, রিমি, আর তাদের সঙ্গে আরও অনেক মুখ, যাদের নাম কেউ মনে রাখেনি, যাদের মৃত্যু কেউ স্বীকার করেনি। গ্রামের মানুষ হাউমাউ করে কাঁদতে শুরু করল। রতনদাদা কাঁপা কণ্ঠে বললেন, আজ বিচার হবে। প্রথমে সামনে এগিয়ে এলো গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ, রাজু, হরিপদ আর আরও কয়েকজন। এরা সবাই জানত আজ পালানোর পথ নেই। হঠাৎ আকাশ বিদীর্ণ করে এক অশরীরী কণ্ঠ ভেসে এলো, তোমরা জমি নিয়েছিলে রক্ত দিয়ে, আজ সেই রক্ত ফেরত চাই। পুকুরের পানি হঠাৎ কালো হয়ে উঠল। পানির ভেতর ভেসে উঠল অতীতের দৃশ্য। নারীর চিৎকার, আগুনে পুড়ে যাওয়া ঘর, শিশুর কান্না, নিরীহ মানুষের লাশ। অপরাধীরা মাটিতে লুটিয়ে পড়ল। রাজু কাঁদতে কাঁদতে চিৎকার করল, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও। ঠিক তখনই মেহেদি এগিয়ে এলো। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখ দৃঢ়। ক্ষমা? সে আকাশের দিকে তাকালো। আমার বোন কি ক্ষমা পেয়েছিল? আমার মা বাবা কি দয়া পেয়েছিল? আত্মারা থমকে গেল। মেহেদির বাবার ছায়া সামনে এলো। তার কণ্ঠ এবার নরম কিন্তু ভারী। প্রতিশোধ শেষ হলে আমাদেরও মুক্তি মিলবে না মেহেদি? রক্ত চাইলে রক্তই জন্ম দেবে। এই কথাটা মেহেদির হৃদয়ে ছিঁড়ে দিল। সে বুঝল, এই প্রতিশোধ যদি সম্পূর্ণ ধ্বংসে যায় তাহলে আত্মারাও অভিশপ্ত থেকে যাবে। মেহেদি হাঁটু গেড়ে বসে পড়ল, চোখ বেয়ে জল পড়ছে। আমি চাই বিচার, সে বলল, কিন্তু আমি আর কোনো শিশুর কান্না চাই না। এক দীর্ঘ নীরবতা। তারপর আকাশ কেঁপে উঠল। একটা সিদ্ধান্ত নেওয়া হলো। অপরাধীরা মরবে না, কিন্তু তাদের শাস্তি হবে জীবনের চেয়েও ভয়ঙ্কর। হঠাৎ একে একে তারা চিৎকার করে উঠল। তাদের চোখে অন্ধকার নেমে এলো। তারা দেখতে পেল শুধু তাদের অপরাধ,
চিরকাল। তারা বেঁচে রইল, কিন্তু কেউ কথা বলতে পারে না, কেউ ঘুমোতে পারে না, কেউ আলো সহ্য করতে পারে না। তারা জীবন্ত লাশ। আত্মারা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল। রিমির ছায়া শেষবারের মতো মেহেদির দিকে তাকাল। তার মুখে শান্ত হাসি। ভাইয়া, এখন আমরা শান্ত। ছায়াগুলো মিলিয়ে গেল, কুয়াশা সরে গেল, চাঁদের আলো প্রথমবারের মতো পুকুরে পড়ল। মেহেদি একা দাঁড়িয়ে রইল। গ্রাম বেঁচে গেল, কিন্তু আর কখনো আগের মতো হবে না। কালো রাতের পর কল্যাণপুরে ধীরে ধীরে ভোর এলো। চাঁদের আলো আর কুয়াশা মিলিয়ে গ্রামকে এক অদ্ভুত নীরবতা দিচ্ছিল। মুহূর্তের জন্য মনে হলো যেন মৃতদের ছায়া আর নেই, তবুও বাতাসে ভেসে আসছিল হালকা অদ্ভুত ঠান্ডা। মেহেদি পুকুরের ধারে বসে আকাশের দিকে তাকালো। সে জানল গ্রামে যে প্রতিশোধ চলেছিল তার চক্র সম্পূর্ণ হয়েছে। তার চোখে এখন শান্তি, কিন্তু হৃদয় টুকরো টুকরো। গ্রামের মানুষ এখন অদ্ভুতভাবে চুপচাপ, নিরাপদ কিন্তু ভীত। কেউ জানে না গতকাল কি ঘটেছিল। শিশুরা খেলতে বেড়েছে, বৃদ্ধরা ধীরভাবে হাঁটছে। প্রতিটি নিঃশ্বাসে ধীরে ধীরে গ্রামে শান্তি ফিরে এসেছে। মেহেদি ঘুরে দেখল পুকুরের পানিতে এবার তার পরিবার ছায়ার মতো ভেসে নেই। রিমি, মা, বাবা সবাই মুক্ত। অতীতের ভয়, শাস্তি, প্রতিশোধ সবই শেষ। রতনদাদা মেহেদির পাশে বসে বললেন, যে বিচার ঠিকভাবে হয় তারপর শান্তি আসে। তুমি সাহস দেখিয়েছ মেহেদি। মেহেদি হালকা করে চোখ মুছে বলল, আমাদের শান্তি হয়তো ফিরে এসেছে, কিন্তু গ্রাম আর আগের মতো থাকবে না। এই অভিশপ্ত রাতগুলো আমরা কখনো ভুলব না। গ্রামের মানুষ এখন নিজের ভুল বুঝতে শুরু করেছে। অপরাধীরা বেঁচে থাকলেও তাদের মনে চরম ভয়, অপরাধ চেতনা। শাস্তি শুধুই মৃত্যুই নয়, মানসিক ও আধ্যাত্মিক। মেহেদি বুঝল প্রতিশোধ কখনোই শুধুই ধ্বংস নয়, এটি শিক্ষা, সতর্কবার্তা এবং কখনো কখনো মুক্তি। তিনি পুকুরের ধারে বসে শান্তভাবে আকাশের দিকে তাকালেন। চাঁদের আলো আস্তে আস্তে ভোরের আলোতে মিলিত হল। কল্যাণপুরে নতুন দিনের সূচনা হল। ছায়া চলে গেল, কিন্তু তার শিক্ষা চিরকাল থাকবে। মেহেদি হঠাৎ বলল নিজের অন্তরস্থলে, আমরা শান্তি পেয়েছি, কিন্তু কখনো ভুলব না যে অন্যায়ের বীজ বোনা হয়, তার প্রতিশোধ একদিন আসে। এভাবেই কল্যাণপুরে ভয়, প্রতিশোধ আর শান্তি সব মিলিয়ে চক্রপূর্ণ হল। এবার গ্রামের মানুষ ধীরে ধীরে আগের জীবনে ফিরতে লাগল। অতীতের ছায়া চিরতরে বিদায় নিল। আর মেহেদি, সে জানল তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। শেষ মন্তব্য, এই গল্পে প্রতিশোধ কেবল শারীরিক নয়, এটি মানসিক, আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষা বহন করে। মেহেদির সাহস, আত্মাদের শক্তি এবং গ্রামবাসীর প্রতিক্রিয়া সব মিলিয়ে গল্পে থিম প্রতিশোধের প্রভাব ও তার পরিণতি স্পষ্ট হয়েছে।